টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওম শাসনং মন্ত্রস্যা পূর্ণাঙ্গ ভবত ভূগ্রন্থ পূর্ণাঙ্গ হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়াসকা চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানা অনেক অনেক স্বাগত। তো চলো গল্পটা আজকে একটু তোমাদের সাথে অন্যরকমভাবে শেয়ার করি। তো সেদিন ছিল আমার বাড়িতে লোকনাথ পুজো, আর আমার বাড়িতে লোকনাথ পুজোটা কিন্তু প্রত্যেক বছর বড় করে হয়। আর এইবারে কিন্তু আমি একটু চিন্তিত ছিলাম, কেননা বাবা আসেনি। বাবা আসার কথা ছিল কিন্তু বাবা রাতে আসেনি, বলেছে সকালে আসবে। আর আমরা কিন্তু দেখো লোকনাথের নামে একটা ভাসি জমাই প্রত্যেকবার, আর এইবারও তার বৃথা যায়নি। কিন্তু আমরা জানি এবারে একদম অল্প টাকা জমেছে। তো কত টাকা জমেছে কি জমেছে ভাবছিলাম এবারে বড় করে পুজোটা হবে না, তাই এবারে ভাঙবো না। কিন্তু না, ভাবলাম যে ঠাকুরের নামে যখন জমিয়েছি তো চলো এটা ভাঙা যাক, আর এর মধ্যে দেখি ঠাকুরের নামে কত টাকা জমেছে আমাদের কাছ থেকে। তো সর্বশেষ জানো তো, মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। তো আমাদের কাছে এখানে কিন্তু বেশ টুকটুক করে 1500 টাকা মতো জমে গেছিলো। তো এটাই হচ্ছে অনেকটা কিন্তু আগিয়ে যাওয়া। তো রাত কিন্তু অনেকটা হয়েছিল, যার জন্য আমাদের দুই বোনের চিন্তাটাও অনেকটা বেড়ে গেছিলো। প্রথমেই দেখতে পাচ্ছিলে মুখটা আমার একটু শুকিয়ে গেছিলো, কেননা বাবা এসে সমস্ত কাজগুলো করার কথা ছিল কিন্তু বাবা আসেনি। রাত যখন 8:30 বাজে তখন বাবা বললো যে আমি আজ যাবো না। সকালে কিন্তু বাবার ভরসায় না ফেলে রেখে আমরা চললাম দুই বোন একদম বাজারে। তো প্রথমেই কিনে নিলাম ঠাকুরের জন্য মালা আর ঠাকুরের যে যে সামগ্রীগুলো লাগবে পুরো সবটা। তো দুজনে মিলে অনেকটা এদিক ওদিক ঘুরছিলাম, আর দেখছিলাম রাস্তাতেও অনেকটা ভিড় ছিল। তারপর কেনাকাটা সর্বস্ব যা ছিল সমস্ত রাতেই কমপ্লিট করব বলেই আমরা একদম ঠিক করেছি। আর সেগুলো সব কমপ্লিট করে আমরা রাতে টোটো করে বাড়ি ফিরছিলাম। আর যখন বাড়ি ফিরছিলাম তখন কিন্তু ঘড়ির কাঁটায় 10:30টার ওপরে বেজে গেছিলো। কিন্তু কিচ্ছু করার নেই, বেশ ভালোই ভিড়ও ছিল নবদ্বীপে। আর এই দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা একদম ফাঁকা ছিল, কিন্তু বাড়ি এসেও তারপরে ছিল আর একটা গুরু দায়িত্ব। মাথায় তো অনেক চাপ, এইবারে পুজোটা যে কী করে হয়েছে একমাত্র এই বাবা লোকনাথই জানে। তো এই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের 10 বছরের ওপরে, মানে 15 বছর হতে চললো এই ঠাকুরটার বয়স। কিন্তু এনাকে ফুল বেলপাতা দিয়ে অভিষেক করায়, এনার গায়ে মানে ফুলের ছাপ পড়ে গেছে, অঙ্গরাগ করতে হবে। তো ভাবছিলাম এটা তো পাথরের ঠাকুর, ডাস্ট প্লাস্টের, তো কি করা যাবে। তো ভাবলাম এই গুরু দায়িত্বটা আমার দিদিই নেবে। আর আমার দিদি ঠিক নিয়ে নিয়েছিল। বাড়ি এসে দিদি একদম বসে পড়লো ঠাকুরের অঙ্গরাগ করতে। আর দেখো ঠাকুরকে যখন সবে মাত্র মানে একটা পোঁচ রং করা হয়েছে ঠাকুরের শুধু চাদরটা, তাতেই যেন তার শোভাটা আরও বেশি বেড়ে গেছিলো। তো আস্তে আস্তে ধীরে ধীরে, ঠাকুর না চাইলে তো কিচ্ছু হয় না, আর কিছু করা সম্ভবও না। তো দিদি বেশ খুব সুন্দর করে সাবধানতার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে করে ঠাকুরের অঙ্গরাগটা করছিল। আস্তে আস্তে দেখো ঠাকুরটা যেন একটা নতুন প্রাণ পেল। তো কালকে পুজো ছিল, ভাবছিলাম আমরা আজকে রাতে হয়তো কমপ্লিট করতেই পারবো না, কোনো মতে হবেই না। কিন্তু না, যখন ভেবেছি যে করবো তো তখন করতেই হবে। এটা করতে আমাদের প্রায় রাত 1:30টার উপরে বেজে গেছিলো, কেননা এসে সেগুলো সমস্ত কিছু রেখে গুছিয়ে তারপর তো ঠাকুরটা অঙ্গরাগ করতে হবে। তো এখানে এই যে দিদি আমার সাথে কথা বলছিল আর বেশ সুন্দর করে করছিল। আর দেখো কত সুন্দর লাগছে, তখনও ঠাকুরের চক্ষুদান হয়নি। তো এইটা হচ্ছে ঠাকুরটার একদম ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো কীরকম লাগছে আর কীরকম কী হয়েছে। কোথাও খুঁততে একটু রয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে বসে পড়ছে একদম ফল আমানি করতে। সকাল সকালই ঠাকুরমশাই আসার কথা। আর এবারে মনটা একটু খারাপ কেন বলো তো, বলছিলাম আমাদের বাড়িতে প্রত্যেকবার খিচুড়ি, তারপরে তার সাথে 5 রকম ভাজা, আরও অনেক কিছু ভোগ দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়। কিন্তু এবারে একটু বাড়ির প্রবলেমের জন্য এবার ঠাকুরটা পুজো হচ্ছে কিন্তু ফল মিষ্টি তারপরে লুচি এইসব দিয়ে হচ্ছে, কিন্তু ভোগ আর বেশি কিছু হয়নি। তার জন্য মনটা খারাপ, কিন্তু অবশ্যই হবে। বাবার ইচ্ছা থাকলে আবার আমরা বড় করে পুজো করব, বেশি দেরি না, খুব তাড়াতাড়ি করব। তো দেখো কথা বলতে বলতে আমার বেশ সময় কাটতে কাটতেই কিন্তু অনেকটা গোছানো হয়ে গেছে। আর এখানে দিদিও বেশ মালা টালা পরিয়ে ঠাকুরকে একবারে রেডি করে দিয়েছে। আর মালা টালা পরে তো ঠাকুরটা অনেক অনেক সুন্দরই লাগছিল। তারপর সমস্ত গুছানো হয়ে গেছিলো, সেগুলো ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চলে আসলো পুরোহিত মশাই সেখানে পুজো করতে। আর দেখো এই নারায়ণ শিলাটা এনেছে, এতটা সুন্দর ছিল, কতটা বড়, তোমরা ফোনে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু এনেছিল
খুবই খুবই সুন্দর। তো এখানে দেখো আমার সিংহাসনটা যেন একটা আলো হয়ে গেছে। ওম সর্বমঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গলম হরিনাম রাম বিষ্ণু নারায়ণ মুদায়তম। চন্দন বেটে রেখেছি, এই দেখো শিল্পাটা, এই দেখো দিলাম তো, ওই যেটাকে ওম রিং ওম রিং ওম রিং নমস্তে আগ্রহযুক্ত ভয় নমঃ। তো ফাইনালি কিন্তু আমাদের পুজোটা একদম শুরু হয়ে গেল, আর পুজোয় বেশ বসেও পড়লো। কিন্তু আমার একটা কাজই করা বাকি ছিল, অনেক কাজই টুকিটাকি বাকি ছিল, সেগুলো আমি হাতে হাতে সাহায্য করছিলাম। তার মধ্যে মেন একটা কাজ ছিল, সেই কাজটা হচ্ছে অর্ঘ্যের ফুলটা রেডি করা, মানে এই পদ্ম ফুলটা দিয়ে অর্ঘ্য দেওয়া হবে, সেই ফুলটা আমার রেডি করা হয়নি, তো সেটাই ভুলে গেছিলাম। তো সেটা আমাকে দিল, আর আমি এখানে বসে বসে ফোটাচ্ছিলাম। তো পার্সোনালি জানো তো আমার পদ্ম ফুলটা ভীষণ ভীষণ ভালো লাগে। পদ্ম ফুল আর গোলাপ ফুলের আমি একদম পাগল। তো তোমরা বলো আমার সিংহাসনটা দেখতে কীরকম লাগছে আর গোছানোটা কীরকম হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর আমরা কিন্তু এইবারে যে পুজোটা করছি সত্যি ভাবতেই পারছি না, তো খুবই খুবই ভালো লাগছে আর মন থেকে আনন্দও লাগছে। তো চলো তোমরা একটু শিবের আর নারায়ণের স্নানটাও দেখে নাও। अनंत शिव नारायण ओम नमो नारायण हरि ओम नमो नारायण। শিব নারায়ণ সবার অভিষেক হয়ে যাওয়ার পর তারপর পুজোটা কমপ্লিট হলো, তারপর শুরু হলো এখানে আরতি করা। আর দেখো আমার বাবা লোকনাথটাকে এত এত সুন্দর লাগছে কি আর বলবো, সামনে থেকে তোমাদেরকে পরে একটু দেখাচ্ছি। তো চলো তোমরা একটু আরতিটাও দর্শন করে নাও। রামনারায়ণ অন্তরে রবে একবিষ্ট বেগে রামপুত্র মুখখানি এইভাবে সামান্য শিশুটাকে বলে মনে পূর্ব কথা আমার কমলার মধ্যে পড়িল মধুর বচন লাগিল মনের বাসনা আমি। তো ঠাকুরের পাঁচালি পড়া আরতি করা সমস্তটাই কিন্তু একে একে হয়ে গেল। আর এই দেখো আমি এখানে ফলগুলো এরকমভাবে গুছিয়েছিলাম, কীরকম কি লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলবে। আর এই বছর কিন্তু মনটা সত্যি বলছি একদম খারাপ লাগছে, ভোগগুলোর দিকে তাকালেই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, পরিস্থিতি যখন যেখানে দাঁড় করাবে সেটা তো মেনে নিতেই হবে। এই বছর আমরা আর বেশি ভোগ করতে পারিনি, তার জন্য মনটা একটু খারাপ করছিল, কিন্তু আবার আশা করি আবার হবে, যেরকম পুজো হয় সেরকমভাবেই হবে। তো দেখো পুজোর পরে কিন্তু তোমাদেরকে লোকনাথ বাবাটা একটু দেখিয়ে দিই। পুজোর পর তো তোমাদেরকে ভালো করে দেখানোই হয়নি, এই যে লোকনাথ বাবাটা কিন্তু পুজোর পর যেন গা থেকে একটা আলাদাই জ্যোতি বেরোচ্ছিল। আর অঙ্গরাগ করার পর কিরকম লাগছে সেটাও কিন্তু তোমরা বলো। আর এই দেখো নিচে কিন্তু শিবকে অভিষেক করার পর নিচেই রাখা হয়েছিল, ও আমাদেরকে বলেছিল কোনো নাড়াচাড়া করতে না, যেহেতু শিবের একটি অংশ হচ্ছে লোকনাথ বাবা, তাই শিবটাকে নাড়াচাড়া করতে না করে গিয়েছিল। আর এই দেখো সমস্তটা এইভাবে করেই আমরা গুছিয়েছিলাম। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই বলো। আর ভগবান সকলের মঙ্গল করুক, সকলকে সুস্থ রাখুক, আনন্দে থাকো, সকলে যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, বাবা লোকনাথের চরণে এটাই কামনা করি। কেননা আজ বেরোলে কাল যে কী হয় কিচ্ছু বলা যায় না। তো যাই হোক আমাদের পুজোটা কিন্তু এইভাবে করেই তাড়াহুড়োর মধ্যে দিয়েও বেশ সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়েছিল। তারপর ছিল আমার আর একটা গুরু দায়িত্ব, এত উপোস কাপাসের পর আবার সেই প্রসাদগুলো বেড়ে সকলের বাড়িতে দেওয়ার।
আর আমরা জানো তো প্রত্যেক বছর সকলের বাড়িতে প্রসাদ প্রদান করি, খিচুড়ি আরও অনেক কিছু থাকে, কিন্তু এবারে ভাবছিলাম কি করব, তো যা হয়েছিল সেটাই দিয়েছিলাম। তো চলো ভিডিওটা বড় না করে আমি এখানে শেষ করি। তো তোমাদের আমার এই ভিডিওটা দেখতে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে। টাটা।